ব্লাস্ট সংলাপে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাহিদা আফরোজ সুমি। আশা করি যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরা নারীরা জন্ম পরবর্তী সময় থেকে কোনো না কোনোভাবে কোনো না কোনো সময়ে আসলে যুদ্ধ করেই বেড়ে উঠি, সামনে এগিয়ে যাই এবং নানা রকমের সহিংসতার শিকারও আমরা আসলে হয়ে থাকি। যারা একেবারেই আমার কথাগুলোর সাথে নিজেদেরকে রিলেট করতে পারবেন না, তারা আসলে ভীষণ রকমের ভাগ্যবতী। কিন্তু সবাই আসলে এই ভাগ্যবতী এমন শব্দটা নিজের সাথে যুক্ত করতে পারেন না, কারণ নানা রকম সহিংসতার শিকার তারা হন। এমনকি সমাজে একটি কুৎসিত বিষয় যেটি হচ্ছে ধর্ষণ, সেই ধর্ষণেরও শিকার হয়ে থাকেন অনেক নারীরা, যাদের আসলে ন্যায্য বিচারের জন্য যখন যেতে হয় তখন আসলে নানা রকমের সমস্যার সম্মুখীন হতে হয়। অনেক কিছু রয়েছে যেগুলো আসলে আমরা অনেকে জানি, আবার অনেকে জানি না। সো আপনাদেরকে সবাইকেই আসলে আমাদের এই জীবনটাকে সহজ করবার জন্য যে যে ক্ষেত্রে সচেতন হওয়া দরকার সেই বিষয়গুলো নিয়ে আসলে আমরা সংলাপে কথা বলে থাকি, অর্থাৎ ব্লাস্ট সংলাপে কথা বলে থাকি। আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো, যৌন ও লিঙ্গ ভিত্তিক সহিংসতায় ভুক্তভোগী নারী অভিযোগকারীর উপর 2 আঙুলি পরীক্ষা নিষিদ্ধকরণ বিষয়ক হাইকোর্টের সুস্পষ্ট নির্দেশনা সম্বলিত রায়ের সুষ্ঠু বাস্তবায়নে করণীয়। এই বিষয় নিয়ে কথা বলবার জন্য দুজন আমন্ত্রিত অতিথি রয়েছেন। আমাদের সাথে রয়েছেন মনীষা বিশ্বাস, যিনি সিনিয়র গবেষণা কর্মকর্তা ব্লাস্ট, এবং সেই সাথে আছেন নাহিদা আক্তার, জেন্ডার ইকুয়ালিটি স্পেশালিস্ট, ICDDRB। দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ব্লাস্ট সংলাপে। আপনাদের দুজনকেই আমাদেরকে সময় দেবার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি সরাসরি যদি একদম টপিকে চলে যাই, মনীষা আপু আপনার কাছে আসবো। শুরুতে যে আসলে যৌন এবং লিঙ্গভিত্তিক সহিংসতায় ভুক্তভোগী নারীদের সুরক্ষায় বিদ্যমান আইন ও নীতিমালা আসলে কি কি রয়েছে, কি বলছে এই নীতিমালায়? ধন্যবাদ আপু। আমাদের দেশে অনেকগুলো আইন আসলে করা হয়েছে এই ধর্ষণ সংক্রান্ত জিনিসটাকে আসলে অ্যাড্রেস করার জন্য। সব থেকে গুরুত্বপূর্ণ যে আইনটি সেটি হচ্ছে নারী ও শিশু নির্যাতন দমন অধ্যাদেশ, যেটির কিছুদিন আগে সংশোধন করা হয়েছে এবং 2000 সালে এই প্রথম আইনটা করা হয় এবং অনেকগুলো সংশোধনের পরে 2025 ওই আইনটিকে সংশোধন করা হয়েছে। এটি একটি পারিবারিক সহিংসতা নিরোধ আইন একটি রয়েছে, সেই সাথে বাল্যবিবাহ নিরোধ আইন রয়েছে। যদি আমি যৌন সহিংসতার ব্যাপারটাকে পুরো ফুল স্পেকট্রামের কথা বলি সেই জায়গা থেকে, সেই সাথে অনলাইনের হ্যারাসমেন্টের জন্য সাইবার প্রোটেকশন অর্ডিন্যান্স রয়েছে। সো অনেকগুলো আইন রয়েছে। আবার অনেকগুলো রায়ের মাধ্যমেও এই ধর্ষণ সংক্রান্ত জিনিস বা লিঙ্গভিত্তিক সহিংসতাকে আসলে অ্যাড্রেস করা হয়েছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি হচ্ছে যেটি আপনি বলছেন যে 2 ফিঙ্গার টেস্ট ব্যান করার যে একটি জাজমেন্ট, এটি খুবই মাইলফলক একটা জাজমেন্ট ছিল হাইকোর্ট ডিভিশন থেকে। সেটি একটি অন্যতম জাজমেন্ট। সেক্সুয়াল হ্যারাসমেন্ট নিয়ে বাংলাদেশ মহিলা সমিতি থেকে, মহিলা আইনজীবী সমিতি থেকে একটি রিট পিটিশন করা হয়েছিল, যার পরবর্তী সময়ে সেক্সুয়াল হ্যারাসমেন্ট নিয়ে একটা মাইলফলক জাজমেন্ট এসেছিল এবং যার পরিবর্তে আসলে যৌন হয়রানিকে ডিফাইন করেছিলেন রাষ্ট্র বা আদালত। সেটি একটি মাইলফলক একটা রায়। এরপরে একটি চলমান বাসে একটি ধর্ষণের প্রেক্ষিতে আরো একটি মাইলফলক রায় এসেছিল, যেখানে কিনা বলছিল যে যেখানেই এই ধরনের ঘটনা হোক না কেন, থানা যে থানাতেই ভুক্তভোগী যাবেন সেই থানাতেই কেস রেজিস্টার করার জন্য পুলিশ থানাটা বাধ্য। সো এই ধরনের কয়েকটি আইন, কয়েকটি রায়ের মাধ্যমে আসলে অনেক জায়গাগুলোকে অ্যাড্রেস করা হয়েছে এই লিঙ্গভিত্তিক সহিংসতা বা ধর্ষণকে আসলে অ্যাড্রেস করার জন্য। খুবই গুরুত্বপূর্ণ একদম শেষে যে কথাটি বললেন যে যেই এলাকাতেই ধর্ষণের শিকার হোক না কেন একজন নারী, তিনি আসলে যে কোনো পুলিশ স্টেশনে গিয়ে বা সে যদি মামলা করতে চায় সে যে কোনো জায়গায় করতে পারবে। মানে এটার জন্য দেখা যায় কি, মানে যেত আর কি, এখন দেখা যায় বলা যাবে না, যেত যে আমি তো এই থানার আন্ডারে না, এই ঘটনা তো এই থানার আন্ডারে ঘটে নাই, এটা তো আরো অনেক আগে ঘটেছে, আপনার বাসা তো এখানে না, তাহলে তো এটা এখানে হবে না। নানা রকম হ্যারাসমেন্টের শিকার হতে হতো। একেবারেই মানে একদম যদি টপিকটাতেই আসি, আমি 2 ফিঙ্গার টেস্টের জায়গাটাতেই যদি আসি, এটা আসলে বেশ অনেকটা দিন ধরে আমরা শুনছিলাম যে 2 ফিঙ্গার টেস্টের এই বিষয়টাকে নাকচ করে দেওয়া হবে বা এটা আর করা হবে না। তারপরে আসলে এটা সম্পর্কিত একটি নির্দেশনাও আসলে হাইকোর্ট থেকে এসছে।
কিন্তু তারপরেও আসলে বর্তমান সিনারিওটা কি? এই 2025 সালে এসেও তো একই কথা শুনছি আসলে, যে টু ফিঙ্গার টেস্ট এখনো পর্যন্ত চলমান বা এরকম নানা রকমের কথা আমরা শুনছি। আসলে ওই রায়টাতে মূলত কি নির্দেশনা ছিল? ধন্যবাদ। একটু ব্যাকগ্রাউন্ড থেকে বলি। এই মূলত 2013 সালে এই রিপিটিশনটা করা হয়েছিল, বা ব্লাস্ট সহ 5টি নাগরিক সংগঠন মিলে এই রিপিটিশনটা করা হয় এবং জিজ্ঞেস করা হয় হাইকোর্টকে যে কেন টু ফিঙ্গার টেস্টকে ব্যান বলে, অবৈধ বলে ঘোষণা করা হবে না। এবং এটি এখানে নাহিদা আপা আছেন, উনি হয়তো প্রসেসটা সম্পর্কে বলতে পারবেন, কিন্তু খুবই অবৈজ্ঞানিক এবং মধ্যযুগীয় একটি প্রসেস, যেটা কিনা বলা হয় যে একজন ধর্ষণ ভুক্তভোগীকে আবার দ্বিতীয়বার হচ্ছে ভিক্টিমাইজ করার একটা প্রসেস। সো ওই জায়গাটা থেকে 2018 সালে 8টি দিক নির্দেশনা দিয়ে হাইকোর্ট ডিভিশন থেকে একটি রায় প্রকাশ করা হয়। তার মধ্যে প্রথমেই যে কথাটি বলা হয়েছে যে এই রায়ের পরবর্তীতে আজকে থেকে টু ফিঙ্গার টেস্টকে অবৈধ বলে ঘোষণা করা হবে। সেকেন্ড যে জিনিসটা, এই জিনিসটা অবৈধ, সেই জিনিসটা আসলে লিগ্যাল মেডিকো যারা আছেন, যারা কিনা ধর্ষণ ভুক্তভোগীদেরকে টেস্ট করেন, তাদেরকে আইনজীবী, পুলিশ অফিসার এবং সেই সাথে স্ব আদালতগুলোকে আসলে নোটিফাই করা হবে যে আজকে থেকে এই জিনিসটাকে ব্যান করা হয়েছে। এরপরে যে জিনিসটা সেটি হচ্ছে যে এই ধরনের ভুক্তভোগী যারা থাকবে তাদেরকে আসলে ধর্ষণের যে ধর্ষণ হয়েছে কিনা সেটা তোমরা টেস্ট করে পরে বুঝবেন, হুইচ ইজ নট টু ফিঙ্গার টেস্ট আদারওয়েজ। কিন্তু ওনাকে আসলে এই ধরনের, উনি কি আসলে হেবিচুয়েট টু ফিজিক্যাল ইন্টারকোর্স কিনা, বা ওনাকে আসলে ডিরেগেটর, ওনার ক্যারেক্টার অ্যাসাসিন করার মতো কোনো ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করা যাবে না। এটি ওনাকেও না, এবং এটা আদালতে এসে আদালতের পাবলিক ফোরামেও না। হ্যাঁ, অফকোর্স, কারণ একজন মানুষ তিনি তার সম্মতিক্রমে যদি কারোর সাথে শারীরিকভাবে মিলনের জায়গাটাতে যান, সেইটা তো আসলে কোনোভাবেই ধর্ষণের একটা জায়গায় এসে তাকে এই ধরনের কোয়েশ্চেন করার কোনো মানে হয় না। এবং তিনি এটাতে হ্যাবিচুয়েটেড ছিলেন। তার পরবর্তীতে এসে আসলে এটা টু ফিঙ্গার টেস্টের মাধ্যমে আসলে কিভাবে এটা প্রমাণিত হবে, এই জায়গাটাও আসলে খুবই, আমি নাহিদাপুর কাছে এটা আরো বিস্তারিত জানবো, কিন্তু এছাড়া আরো কিছু আরো কয়েকটি দিক নির্দেশনা ছিল। সেটির মধ্যে একটি হচ্ছে যে পার স্পেকুলাম যে এক্সামিনেশনটা খুবই সাইন্টিফিক একটা জিনিস, সেটি হচ্ছে শুধুমাত্র বাহ্যিক যদি ক্ষত থেকে থাকে তাহলে শুধুমাত্র তখনই করা যাবে। যদি কোনো গভীর ক্ষত থেকে থাকে নারীদের ক্ষেত্রে, সেক্ষেত্রে অবশ্যই কোনো গাইনি বিশেষজ্ঞ থাকতে হবে এই প্রসিজারটা মেনটেন করার সময়, এবং এই প্রসিজারটা মেনটেন করার সময় অবশ্যই একজন নারী পুলিশ থাকতে হবে অথবা ওই ভুক্তভোগীর আত্মীয় স্বজনকে থাকতে হবে। এই কয়েকটি দিক নির্দেশনা খুব স্পষ্টভাবে হাইকোর্ট ডিভিশন থেকে দেওয়া হয়েছিল 2018 সালের কথা এটি। এবং এর পরিপ্রেক্ষিতে 2019 সালে যেটি করা হয়েছিল, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একটা নোটিফিকেশন জারি করা হয়েছিল এই দিক নির্দেশনাগুলোকে একদম লিস্ট ডাউন করে প্রত্যেকটি উপজেলা ভিত্তিক যে স্বাস্থ্য কমপ্লেক্স বা সরকারি যে স্বাস্থ্য হাসপাতালগুলো আছে সেগুলোতে আসলে ডিসেমিনেট করার জন্য। সো সকল ইনফরমেশন আসলে সবার কাছ পর্যন্ত পৌঁছে দেওয়ারও উদ্যোগ নেওয়া হয়েছে সম্পূর্ণরূপে। নাহিদ আপু, আমি একটু জানতে চাই যে আসলে বর্তমান পরিস্থিতিটা কি? এই যে রায়টা আসলো, তো তার পরিপ্রেক্ষিতে এখনো পর্যন্ত কি আমরা নতুন যেই জায়গাটা সেটা তৈরি করতে পেরেছি? আসলে টু ফিঙ্গার টেস্টকে কি আমরা নো বলতে পেরেছি? আচ্ছা, মনীষা আসলে খুব সুন্দর করে বলেছে যে রায়টার ব্যাকগ্রাউন্ডটা। আমি প্রথমে একটু বলে রাখি যে আমরা যখন এই গবেষণা আমাদের ICDDRB থেকে আমরা যে গবেষণাটা করি, এই গবেষণাটা আসলে করার মূল কারণটাই একটা, যে 2018-তে যখন রায়টা প্রথমত আসে, এরপর থেকে এখন পর্যন্ত এটার আসলে কোনো ধরনের অ্যাসেসমেন্ট করা হয়নি যে রায়টা আদৌ আসলে বাস্তবায়ন হচ্ছে কি না। হ্যাঁ, 5 বছর হয়ে গিয়েছিল তো। এবং আমাদের এই গবেষণায় আমি এবং একই সাথে আমার সুপারভাইজার, যিনি এই গবেষণার মূল গবেষক যিনি ছিলেন, ডক্টর রুচিরা তাবাসসুম নাভেদ, উনিও একজন এই পিটিশনের অংশগ্রহণকারী ছিলেন। তো সেই জায়গা থেকেই আসলে ডক্টর রুচিরা তাবাসসুম নাভেদ উনি আসলে জানতে, মানে ওনার নিজের একটা জানার আগ্রহ ছিল যে আমরা যে রায়টা আসলে হলো এটা আসলে কার্যকর হচ্ছে কিনা। তো সেই জন্য আমরা আসলে 2023 সালে একটা গবেষণা আমরা করার চেষ্টা করি। এটা কানাডার গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা, ওনাদের অর্থায়নে আমরা এই গবেষণাটা করি। অ্যাক্ট সার্চ ফান্ড আমাদের একটা প্রজেক্ট আছে, সেটার আন্ডারে এই গবেষণাটা আমরা মূলত কোয়ালিটেটিভ ভাবে করি।
আমরা কোয়ান্টিটেটিভ মানে সার্ভে ওরকম জরিপ মতো না, এটা আমরা 3টা ঢাকা, রংপুর এবং দিনাজপুর এই 3টা জেলায় আমরা যাই এবং আমরা হচ্ছে অনেকগুলো ইন্টারভিউ করি যারা হচ্ছে এই পরীক্ষাটা ধর্ষণের পরে যে পরীক্ষাটা হয় মেডিকেল লিগ্যাল এক্সামিনেশন সেটার সাথে যুক্ত আছেন, তারা যে এনজিও গুলো ধর্ষণের ভুক্তভোগীদের হচ্ছে সাহায্য করে থাকেন বিভিন্নভাবে তাদের সাথে আমরা কথা বলি এবং যারা হচ্ছে ধর্ষণ সংক্রান্ত যে লিগ্যাল কেসগুলো আসলে হ্যান্ডেল করেন তাদের সাথেও আমরা লয়ারদের সাথে কথা বলি। এবং আশ্চর্যজনক কিনা আমি জানি না, আমরা আসলে আশ্চর্য হইনি, আমরা অনেকটা এটাই ভেবেছিলাম, আমরা জানতাম যে আসলে এরকমই আসবে, কারণ কিছু কিছু আমাদের ওইভাবে ফর্মাল কোনো অ্যাসেসমেন্ট না হলে আমাদের কিন্তু থাকে না যে অনেক জায়গায় আমরা শুনি, হ্যাঁ কিছু টিভি রিপোর্ট এটার উপরে হয়েছিল, একই সাথে ব্লাস্টের কিছু গবেষণায় এটা এমনিতে উঠে এসেছিল যে এখনো কোর্টে 2 ফিঙ্গার টেস্ট বা 2 আঙ্গুলি পরীক্ষা হচ্ছে। তো সেই জায়গা থেকে আসলে আমরা একই তথ্যই পাই, আমাদের গবেষণায় যে ফলাফলটা আমরা পাই যে ঢাকায় যদিও আমরা দেখেছি যে আমরা যে 2টা স্বাস্থ্য প্রতিষ্ঠানে আসলে গিয়েছিলাম সেখানে এটা এখন করা হচ্ছে না, কিন্তু রংপুর বা দিনাজপুর 2 জায়গাতেই আমরা দেখলাম যে যারা হচ্ছেন পরীক্ষাটা করছেন তারা এখনো 2 আঙ্গুলি পরীক্ষাটা করছেন ধর্ষণের ভুক্তভোগীদের সাথে। এখানে একটা ব্যাপার আছে যে এক জায়গায় আমরা দেখেছি যে দিনাজপুরে উনি ইনফর্মডই না যে এই রায়টা হয়েছে, 2 আঙ্গুল পরীক্ষা যে বাতিল হয়েছে। উনি আমাদের যেটা বলেছিলেন যে আমরা শুনেছি যে এই ধরনের একটা রায়ের কথা হচ্ছে, কিন্তু আমার মনে হয় এটা হয়নি, কারণ হলে আমরা কিন্তু সরকার থেকে এটা জানতাম। এখন আপনি এখানে দেখেন মনীষা যেটা বলছিল যে সরকার থেকে কিন্তু একটা বিজ্ঞপ্তি বা হচ্ছে পরিপত্র যেটাকে বলে পরিপত্র কিন্তু দেয়া হয়েছিল 2019 সালে, কিন্তু সেটা আসলে কতদূর পর্যন্ত পৌঁছেছে এটা কেউ বলতে পারছে না। আমরা এমনকি হচ্ছে যেই মন্ত্রণালয় থেকে এই পদক্ষেপটা নেওয়া হয়েছিল, যে ইউনিট থেকে এটা করা হয়েছিল সরকারি, সেখানেও আমরা কথা বলেছি আমাদের গবেষণার অংশ থেকে, এবং ওনারা কিন্তু বলছে যে ওনারা বিশদভাবে বিভিন্ন জেলা পর্যায়ে পর্যন্ত এটা পৌঁছানোর চেষ্টা করেছেন, কিন্তু আমরা যখন গিয়েছি কোনো উপজেলা কোনো জেলা ঢাকার বাইরে আমরা কিন্তু পাইনি যে তারা এই পরিপত্রটা দেখেছে। এবং শুধু পরিপত্র না, সরকারি পর্যায়ে থেকে কিন্তু একটা প্রোটোকল করা হয়েছে কিভাবে একজন ধর্ষণের ভুক্তভোগীর পরীক্ষাটা করা হবে, যেটা হচ্ছে আপনার বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এর যেই হচ্ছে একটা প্রোটোকল, সেটার সাথে মিল রেখে 2017-তে সরকার এটা নেয়, কিন্তু সেটাও কিন্তু দেয়া হয়েছে, কিন্তু আমরা আসলে যখন গিয়েছি রংপুর বা দিনাজপুর কেউ এটা আসলে দেখেনি। কিন্তু আপা ব্যাপারটা কি এরকম নয় যে আমরা যে কোনো ধরনের যখন একটা নোটিশ পাই, এটা তো আসলে নোটিশ আকারে যায়, ইফ আই এম নট গেটিং রং, সো নোটিশ আকারে যখন যায় সেটা আসলে নোটিশ বোর্ডে দেওয়া থাকে বা তাদের একদম দ্বার পর্যন্ত তো পৌঁছে দেওয়াটা একদম সম্পূর্ণরূপে এটার দায়িত্বরত যারা থাকেন তাদের সেই কাজটা করা উচিত। এবং দেখা যায় যে জনসচেতনতা বৃদ্ধির জন্যও অনেক সময় আমরা দেখি যে আসলে নোটিশ বোর্ডে অনেক কিছু ইনফরমেশন দেওয়া থাকে, সো এটা তো আসলে জনসচেতনতা বৃদ্ধির জন্য করা দরকার ছিল, তো সেই ক্ষেত্রে আসলে এই জিনিসটা এতটা ওভারলুকড কি করে হয়ে যায়? সেটাই আমরা আসলে একটু মানে জানার চেষ্টা করেছিলাম যে অ্যাডমিনিস্ট্রেটিভ যে স্টাফরা আছেন, এখানে একটু আমি বলি যে আসলে গ্যাপটা কোথায় হয়। আমাদের গবেষণায় আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে আমাদের এই প্রোটোকল অনুযায়ী বা রায় অনুযায়ী বা আমাদের স্বাস্থ্য ব্যবস্থার যেই নিয়ম সেটা অনুযায়ী যে কোনো সরকারি হাসপাতাল, সেটা আপনি বিভাগীয় জেলা বা উপজেলা পর্যায়ের হতে পারে, যে কোনো ডাক্তার গাইনি যিনি আছেন হসপিটালের, ওনারা এই পরীক্ষাটা করার কথা বা হচ্ছে যে সার্টিফিকেটটা এরপরে দেওয়ার কথা সেটা ওনারা দেওয়ার কথা, যেটা কোর্টে ব্যবহৃত হয় মামলার যখন হচ্ছে শুনানি হয়। কিন্তু আমরা গবেষণায় যেটা দেখেছি যে আসলে হাসপাতালের যারা দায়িত্বপ্রাপ্ত ডাক্তাররা আছেন তারা কেউ এই পরীক্ষাটা করেন না। এই পরীক্ষাটা একমাত্র করা হয় যে হসপিটালের যে মেডিকেল কলেজ শাখাটা আছে, যেখানে ফরেনসিক বিভাগের যে ডাক্তাররা আছেন তারাই শুধুমাত্র এই পরীক্ষাটা করে থাকে, মেডিকেল লিগ্যাল পরীক্ষাটা। এবং যে পরিপত্র বা প্রোটোকলটা পাঠানো হয়, আমরা যখন মন্ত্রণালয় পর্যায়ে কথা বলেছি সেখান থেকে বলা হচ্ছে যে আমরা হাসপাতালকে আসলে টার্গেট করে এই জিনিসগুলো পাঠিয়ে থাকি, কিন্তু হাসপাতাল এবং মেডিকেল কলেজ অ্যাডমিনিস্ট্রেশন দুটো আলাদা, যার কারণে আমরা দেখেছি যে যেখানে পরীক্ষাটা হচ্ছে সেই অ্যাডমিনিস্ট্রেশন সেই প্রোটোকল বা সেই পরিপত্রটা আসলে পাচ্ছে না, এবং যারা পাচ্ছে তারা আসলে ওইটা ব্যবহার করার ওনাদের আসলে প্রয়োজন হচ্ছে না, বা ওনারা যখন ওনাদের করার কথা কিন্তু এটা ডিশোল্ডারিং বলেন ডাক্তারদের
বা হচ্ছে এটার সাথে যেহেতু মামলার শুনানিতে তাদেরকে সাক্ষী দিতে যেতে হয়, সেটার অ্যাভয়েড করার চেষ্টা বলতে পারেন, ওনারা আসলে এই কাজটা করেন না এবং ওনারা সরাসরি এই পরীক্ষাটার জন্য ফরেন্সিকে পাঠিয়ে দেন। এখন আবার মানে আমার মনের মধ্যে সাধারণ জনতা হিসেবে আরো একটা প্রশ্ন উদয় হলো, সেটা হচ্ছে যে যে কোনো একটা কেস চলাকালীন সময়ে তথ্য প্রমাণাদি তো সাবমিট করা হয়, এবং সাবমিটে কি আসলে সেখানে আমি কিভাবে টেস্ট করেছি সেই টেস্টের রিপোর্টগুলো কি থাকে না? সো যদি সেখানে টেস্টের রিপোর্ট থাকে, যখন মামলাটাকে নিয়ে আমরা কোর্টে আসছি, সেখানে কি এটা কেউ দেখছেন না যে আসলে এই টেস্টটা স্টিল করা? হ্যাঁ, এটাও আমরা যেটা দেখেছি যে মন্ত্রণালয় থেকে নতুন যে ফর্মটা দেওয়া হয়েছে, যেটা আপনি বললেন যে কি ভাবে আমরা আসলে নিচ্ছি, টেস্টটা করেছি, সেখানে আগে পুরাতন যে ফর্মটা ছিল সেখানে কিন্তু নির্দিষ্টভাবে লেখা ছিল যে যে তথ্যগুলো নিতে হবে, যেমন হচ্ছে আপনার যোনি পথের প্রসারতা কতটুকু, তার মানে এটা দেখার জন্য আপনাকে 2 আঙ্গুলের পরীক্ষা করতেই হবে। এই কারণে দেখা যেত ডাক্তাররা এটা তখন আসলে করতে ওনারা বাধ্য হতো, কারণ ওখানে ওনাদেরকে ওই অংশটা ফিল আউট দিতে হবে। কিন্তু 2017-তে যে ফর্মটা আসলে নতুন করে করা হলো, সেখানে কিন্তু এটা বাদ দিয়ে সরকার নতুন করে ফর্মটা আবার বানালো এবং সেটা বিভিন্ন জেলাতে পাঠানো হচ্ছে। কিন্তু আমরা রংপুর দিনাজপুরের 2 জায়গাতেই এই ফর্মটা কেউ ব্যবহার করতে আমরা পাইনি। ওনারা পুরনো যে ফর্মটা এখনো সেটাই ব্যবহার করছে, কারণ ওনারা নতুন ফর্ম পাননি। যেখানে এই যে বললাম যে পরীক্ষাটা হয়, সেখানে এই ফর্ম প্রোটোকল যেহেতু পৌঁছাচ্ছে না, ওনারা কিন্তু পুরনোটা ব্যবহার করেই করছে এবং এই কারণে ওনাদের মনে হচ্ছে যে ওনাদের ওই অংশটা এখনো করতে হবে এবং 2 আঙ্গুলের পরীক্ষা। এই কারণে ওনারা বলছেন যে আমাকে তো ফর্ম ফিল আপ করতে হবে পুরোটা, এবং আমি যদি ফর্মে পুরোটা ফিল আপ না করি, আমাকে কোর্টে কিন্তু তখন জিজ্ঞাসা করা হয় যে আপনি কেন করছেন না, বা আপনি এই অংশটায় আসলে কি তথ্য সেটা আপনি কেন দেননি। তো ওনাকে কোর্টে আসলে জবাবদিহির জন্য কিন্তু ওই ফর্মটা পুরোটাই ফিল আপ করতে। তাহলে বলতে হয় যে আসলে অতি সূক্ষ্মভাবে আসলে কিছু কিছু জায়গায় গাফেলতি রয়েছে, বিধায় আসলে এই ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো আসলে সঠিক জায়গায় পৌঁছায় না। আপু, আমি মনে হয় আমি একটু মিস করে গেছি কোথাও একটা, অথবা আমি এই মুহূর্তে মনে করতে পারছি না। আপনাদের গবেষণার কাজটা কোন সালে ছিল? আমাদের 2023 সালে আমরা শুরু করেছি, 2023 থেকে 24 পর্যন্ত আমরা আমাদের এটা 2023-এর অক্টোবর থেকে 24-এর জানুয়ারি পর্যন্ত আমরা মাঠ পর্যায়ে তথ্য কালেক্ট করেছি। আর সে তথ্যের অনুযায়ী আমাদের হচ্ছে ফাইন্ডিংসগুলো আমরা অলরেডি শেয়ার করেছি। আমরা সরকারি পর্যায়ে, বিভিন্ন সরকারি বেসরকারি পর্যায়েও শেয়ার করছি এবং সেটা অনুযায়ী কিছু পদক্ষেপ অলরেডি নেওয়াও হয়েছে এবং আমরা আশা করছি যে আমরা হয়তোবা আমরা যে অ্যাডভোকেসিগুলো করছি সেখান থেকে এটার কিছুটা ফলাফল পাবো। কিন্তু এখানে আমি মনীষা যেটা বলছিল যে এটা বলা হয়েছিল যে পুলিশ, লয়ার বা আদালতে পর্যন্ত এই রায়টা যে হয়েছে সেটা জানা থাকবে। আমরা যখন লয়ারদের সাথে কথা বলেছি, দেখেন উনি ধর্ষণের জন্য হচ্ছে কাজ করছেন লয়ার হিসেবে, ধর্ষণের ভুক্তভোগীর পক্ষে, কিন্তু উনি জানেন না যে এই রায়টা হয়েছে, এমনও আমরা পেয়েছি। এবং উনি বলছে যে আমাদের কিন্তু কোর্টে যিনি বিচারক, উনি চাচ্ছে যে আপনার এখানে 2 আঙ্গুলি পরীক্ষার প্রমাণটা নেই কেন। হ্যাঁ নাহিদ আপু, এটা কিন্তু খুবই অদ্ভুত একটা বিষয় যে যিনি আসলে বিচার কার্যে বসছেন তিনিও কি এটা জানেন না যে এরকম একটা রায় বাতিল হয়েছে, মানে বাতিল হয়েছে এবং একটা নতুন ফর্ম এসেছে, সেই ফর্মটা না ফিল আপ করে আমি প্রিভিয়াস ফর্মটাই ফিল আপ করছি। মানে এতখানি গাফেলতি, আমি গাফেলতিই বলবো ফুললি। তথ্যটাই আমরা বলতে পারছি যে আসলে পৌঁছাচ্ছে না। ইনফরমেশন গ্যাপ যে কত আসলে মানে ভয়াবহ হতে পারে এবং সেটার জন্য ধর্ষণের ভুক্তভোগীকে আরো কত বেশি আসলে সাফার করতে হয়, সেটা আমরা শুধুমাত্র আমাদের এই গবেষণার ছোট গবেষণা কিন্তু আমরা 3টা জেলার আসলে আমরা বলবো যে একটা প্রতিফলনের মাধ্যমেই দেখতে পাই। দিনাজপুরে আমরা যেটা দেখেছি যে প্রত্যেকটা উপজেলার সব রোগী কিন্তু মানে ভুক্তভোগী ধর্ষণের একটা জায়গাতেই আসে এবং ওনাদের প্রত্যেকেরই আমরা দেখলাম যে বেশিরভাগেরই আসলে এই পরীক্ষাটার, এমনকি যারা ছোট বাচ্চা তাদেরও এই পরীক্ষাটার মধ্য দিয়ে যেতে হয়। এই যে হ্যাবিচুয়েটেড টু সেক্স, এই জিনিসটা জিজ্ঞাসা করা বা এই জিনিসটা অ্যাসেস করা নিষেধ, এটা আগের থেকেই নিষেধ করা হয়েছে। আপনি চিন্তা করেন যে একজন বিবাহিত নারী বা হচ্ছে একজন ছোট শিশু, তাদের ক্ষেত্রে এটা আসলে দেখার প্রয়োজনের কিছুই নেই।
বা এই জিনিসটা আসলে ধর্ষণ হয়েছে কি হয়নি এটা প্রমাণ করার ক্ষেত্রে কোনোভাবে মানে এটা আসলে প্রমাণ মানে হিসেবে এটাই না। আমার জানার আর একটা আগ্রহের জায়গা ছিল যে আসলে মানে দুই আঙুলি টেস্টটা কি আসলে এতটা ইম্পর্টেন্ট ছিল, বা এছাড়া যে যেই পদ্ধতিগুলো রয়েছে সেখানে তো একদম সম্পূর্ণরূপে প্রকাশ করা যায় যে কোন ব্যক্তি দ্বারা ধর্ষণের শিকার হয়েছে বা এই নারী ধর্ষণের শিকার হয়েছেন কিনা। এটা আসলে আমরা যদি বৈজ্ঞানিকভাবে দেখি, দুই আঙ্গুলি পরীক্ষাটা অনেক আগেই কিন্তু আসলে ব্যান করা হয়েছে। হ্যাঁ, আমাদের দেশে এটা 2018-তেই ব্যানটা এসেছে, কিন্তু এটা আপনার হচ্ছে বিভিন্ন গবেষণা লব্ধ যে মানে জ্ঞান, সেখান থেকে আমরা দেখি যে দুই আঙ্গুলি পরীক্ষার আসলে বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই। এবং এটা আপনার যারা ডাক্তার তারাই কিন্তু এই গবেষণাগুলো করে আসলে এই ফলাফলগুলো প্রকাশ করেছেন। এখন যেটা হচ্ছে যে আপনি দুই আঙ্গুলি পরীক্ষা যদি ভিত্তি না থাকে তাহলে আমরা কেন করছি? কারণ আমাদের সমাজে আসলে কি, ওই যে আপনি যেটা বললেন, নারীরা আসলে কখনোই ভাগ্যবতী হয় না, আমাদের ভাগ্যটাই খারাপ। তো যার কারণে যেটা হয় যে আমাদের এখানে আমরা যদি একদম শুরু মানে এটা অনেক পিছনে আসলে যেতে হবে, ইতিহাস ঘাটলে আমরা কেন দুই আঙ্গুলি পরীক্ষাটা আসে, এটা আসলে আমাদের যখন ব্রিটিশ কলোনি আমাদের এখানে ছিল তখন ব্রিটিশরা যখন হচ্ছে আমাদের বিভিন্নভাবে আমাদের উপরে যেই নির্যাতন বা জুলুমগুলা হতো, সেই ক্ষেত্রে নারীরা যখন তারা ধর্ষণের শিকার হলে এসে বিচার চাইতো, তখন তারা যেটা বলতো যে সে আসলেই প্রকৃত অর্থে ধর্ষিত হয়েছে কিনা এটা আমাদেরকে বুঝতে হবে, এবং সে যদি সতী থাকে একমাত্র তখনই সে ধর্ষণের শিকার হয়েছে আমরা বলতে পারি। তার মানে তার সতীত্ব আমাদেরকে আগে পরীক্ষা করে দেখতে হবে। যদি সে আগের থেকেই সতী না থেকে থাকে আমরা বলতে পারি না যে সে ধর্ষণের শিকার হয়েছে। খুবই মানে একটা অযৌক্তিক একটা ব্যাখ্যা। এবং সেখান থেকে এই দুই আঙ্গুলি পরীক্ষাটা আমাদের এই এখানে শুরু হলো। কিন্তু সেটা ব্রিটিশরা চলে গিয়েছে, কিন্তু আমরা এখনো সেটা আসলে নিজেরাই নিজেদেরকে প্রশ্নবিদ্ধ করছি, নিজেদের নারীদেরকে, যে সে আসলে সতী কিনা সেটা আমরা আগে দেখবো, তারপরে চিন্তা করব যে সে আসলে ধর্ষণের শিকার হয়েছে কিনা। মানে আমাকে মানে তাহলে একজন বিবাহিত নারী ধর্ষণের শিকার হতে পারেন না, একজন বৃদ্ধ ধর্ষণের শিকার হতে পারেন না, একজন শিশু ধর্ষণের শিকার হতে পারেন না, কিন্তু আমাদের দেশে আসলে একজন 70 ঊর্ধ্ব বয়সী নারীও ধর্ষণের শিকার হন। এতটাই মানে দুর্ভাগ্য আসলে আমাদের। আমি একটু মনীষার কাছে আসি। আপু, এখন আসলে সিনারিওটা কি, আমরা 24-এর কথা শুনছিলাম, 25 আপনারা আসলে যেহেতু ব্লাস্ট আইনি সহযোগিতা নিয়ে কাজ করেন, এই রায়টাকে আসলে সম্পূর্ণভাবে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য বা আইসিডিডিআরবিতে এরকম একটা চমৎকার গবেষণা কর্ম উঠে আসার পরেও কোনো রকমের কোনো পরিবর্তন আপনারা লক্ষ্য করছেন কিনা, বা স্বাস্থ্য অধিদপ্তর থেকে বা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বা সরকারের থেকে বা বেসরকারি যারা কাজ করছেন সবার জায়গা থেকে কোনো রকমের কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা? বর্তমান পরিস্থিতি কি বলছে? আপু, এই যে রিসার্চের কথা বলে, রিসার্চের ফলাফলটা নিয়ে আমাদের রেপ্রো রিফর্ম কোয়ালিশন থেকে আমরা একটা পরিকল্পনা করেছিলাম যে এই জিনিসটা আসলে সবাইকে জানানো দরকার। তার পরিপ্রেক্ষিতে এবং দেখা দরকার আসলে অন্যান্য ডিস্ট্রিক্টগুলোতে আসলে হোয়াটস হ্যাপেনিং দেয়ার। তো সেই ভিত্তিতে আমরা বরিশাল, কক্সবাজারে রিসেন্টলি আরেক হবে, হয়নি এখনো, সিলেট, কুমিল্লা কয়েকটা জায়গাতে আসলে আমরা সিভিল সার্জন, তারপরে ওসিসির সংশ্লিষ্ট যারা আছেন, ভিকটিম সাপোর্ট সেন্টার, মোটামুটি লয়ার্স, এরপরে নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক, ওনাদেরকে নিয়ে আসলে কিছু ডিসকাশন আমাদের হয়েছে এবং ওই রিসার্চের ফলাফলটা আসলে ডিসেমিনেট করার সুযোগ হয়েছিল। সো অনেক জায়গাতে এখনো ওই কনফিউশনটা এখনো রয়ে গেছে যে আপু যেটা বলছে যে ফর্মের কথা, সো ওই ফর্মের হাইমেন র্যাপচার হয়েছে কিনা বা যোনি মুখটা আসলে প্রসারিত কতখানি, এই জিনিসগুলো, এই ফর্মটা পুরনো কিন্তু অনেকে বলছে যে অনেকখানি চলে আসছে পরিমাণে, এবং ওদেরকে হয়তো অ্যালট করে দিয়েছে এত বছর পর্যন্ত এটা চলতে হবে। সো অনেক ক্ষেত্রে দেখা যায় যারা কিনা সচেতন ওরা হচ্ছে ওই কলামটাকে কেটে এরপরে হচ্ছে বাকি প্রসিজারটা লিখেন। আবার অন্যান্য অনেক ক্ষেত্রে দেখা গেছে যে ওরা বলছে যে আসলে ওরা এই ধরনের কোনো ধরনের প্রসিজারগুলো করেন না। আবার অনেক ক্ষেত্রে এটাও এসছে যে আমরা প্রোঅ্যাক্টিভলি আসলে নতুন ফর্মটা চাবো, সিভিল সার্জনরাই আসলে বলছে। ভেরি ইন্টারেস্টিংলি আসলে কাগজের মূল্য একজন নারীর মানসিক
যে জায়গাটা তার থেকে অনেক বেশি এসে দাঁড়ায় এই সকল ক্ষেত্রে। তাহলে বুঝতে পারছি যে এখনো আসলে অসচেতনতার জায়গাগুলো রয়েছে, খানিকটা রয়েছে, এবং হয়তো গুটি কয়েক মানুষ এই জায়গাটাতে সচেতনতা জায়গায় এসেছেন। এক্ষেত্রে আসলে কিন্তু কোথাও কোথাও গিয়ে যদি কোনো একজন ধর্ষণের শিকার নারী, তারও বা তার পরিবারেরও একটা ভূমিকা থাকে যে আসলে এই টেস্টটা তো এখন করার কথা না, তারাও কিন্তু এখানে ভয়েস রেইজ করতে পারেন যদি তারা এই সম্পর্কে জানেন। বাট প্রশ্নটা হচ্ছে যেখানে আইন প্রণেতারা বা যারা আসলে দায়িত্বরত তারাই জানেন না, সেখানে আসলে একজন সাধারণ জনতা সেই সম্পর্কে অ্যাওয়্যার থাকবেন, এটা আশা করাটাও ভুল। তাহলে এই আশার জায়গাটাতে যদি আশার বাণী শোনাতে চাই, কি কি ধরনের উদ্যোগ নেওয়া উচিত বলে আপনারা মনে করেন? আমি নাহিদাপুর কাছে আগে শুনি, তারপর মনীষাপুর কাছে শুনবো। আচ্ছা, আমার আসলে এই গবেষণা করতে গিয়ে যেটা আমার কাছে মনে হয়েছে, আমার অবজারভেশন যদি বলি, সেটা হচ্ছে যে আমরা আসলে যে এনজিওর কথা বললাম, ওনারাও কিন্তু, আমরা ওনাদের সাথে যখন কথা বলেছি, ওনাদের মধ্যে অনেকেই জানেন, অনেকেই জানেন না, এটাও আমরা দেখেছি। তো যারা আসলে এই সাপোর্টটা দিচ্ছে তারা কিন্তু অনেক শক্ত একটা ভূমিকা পালন করে, এবং ওনাদের এই ভূমিকাটা আমরা আসলে বলবো যে আরো জোরালো হওয়া সম্ভব। কারণ ওনারা যতটা ক্লোজলি আসলে ধর্ষণের ভুক্তভোগীদের সাথে কাজ করেন, অনেক সময় দেখা যায় পরিবার তাদের সাথে আসলে থাকে না। অনেক সময় আমরা এমনও দেখেছি যে পরিবারও আসলে সাথে থাকছে না, কিন্তু এই এনজিও গুলো কিন্তু এই সাপোর্টটা দিচ্ছে। তো সেক্ষেত্রে আমি বলবো যে এনজিওর যারা কাজ করছে বা এনজিওতে যারা এই সাপোর্টগুলো দিচ্ছে, তারা যদি এইটার ব্যাপারে অনেক ভালো করে জানেন, এবং এই ব্যাপারটা আসলে যখন তারা টেস্টে যাচ্ছে, এই পরীক্ষাটা হবে, তখন তারা যদি যেই মেডিকেল প্রফেশনাল, তাদের সাথে এই একটা কনভারসেশনে যেতে পারেন যে এই পরীক্ষাটা কিন্তু নিষেধ করা হয়েছে, আপনি এটা করবেন না। বা যদি সে করার আগে এই কথাটা বলে, আমরা চাই না যে করার পরে এটা আসলে কেন করলেন সেটা জিজ্ঞাসা হোক, আমরা চাই যে করার আগেই যেন বলা হয় যে এটা যেন না করা হয়। তো সেই জিনিসটা, সেই জায়গাটা অবশ্যই আমরা করতে পারি। আর দ্বিতীয়ত আপনি যেটা বললেন যে হ্যাঁ, জনসাধারণ হয়তো আসলে এটা কতটুকু বুঝবে আমরা জানি না, কিন্তু তারপরেও দেখেন যে আইসিডিডিআরবি যখন ওরাল স্যালাইন যেটা আসলে বানানো যতটা সহজ করে জনসাধারণকে শিখিয়ে দিয়েছে, তখন কিন্তু সবাই এটা পেরেছে ঘরে ঘরে বানানো। তো আমার মনে হয় যে এই ব্যাপারটাও আমরা ঘরে ঘরে মানুষকে আসলে জানাতে পারি আমাদের বিভিন্ন ক্যাম্পেইনের মাধ্যমে, প্রচারণার মাধ্যমে, যে এই ধরনের যে পরীক্ষা, 2 আঙ্গুলি পরীক্ষা যেটা অবৈজ্ঞানিক, এটা আসলে বাংলাদেশে হাইকোর্ট রায়ের মাধ্যমে বাতিল করেছে, যাতে করে সবাই জানে। কারণ আপনি ধর্ষণ আসলে আমাদের দেশে এখন আপনি দেখেন যে খুবই এটা আনফরচুনেট হলেও আমরা প্রতিদিন দেখছি ধর্ষণের ঘটনা, ছোট থেকে বয়স্ক, আত্মীয়স্বজন থেকে শুরু করে ঘর থেকে ঘরে না সেফ না, রাস্তায় সেফ, কোথাও না, কোনো জায়গা না, শিক্ষা প্রতিষ্ঠান কোথাও আসলে নারী আসলে নিরাপদ না। এবং আমরা নিউজগুলো আমরা অহরহ দেখছি। তার মানে হচ্ছে আমাদের প্রত্যেকেরই এই সম্পর্কে আসলে জানা থাকা অবশ্যই উচিত যে এটার পরবর্তীতে আমাদের কি হচ্ছে, এবং সেখানে আমাদের এই ধরনের একটা পরীক্ষা হচ্ছে বা এটা হতে পারে, যেটা আমাদের বন্ধ করা উচিত। তো জনসাধারণকেও এটা আসলে প্রচারণার অংশ আমাদের করা উচিত আমার মনে হয়। থ্যাংক ইউ সো মাচ। মনীষা, যদি কোনো কিছু অ্যাড করতে চান। আপু যেটা বললো, আমাদের আরো একটা অ্যাডভোকেসির জায়গা, সেটা হচ্ছে যে মেডিকেল কারিকুলাম যেটা আছে, সেখানে আসলে 2 ফিঙ্গার টেস্ট যে ব্যান, সেটার একটা সেই সংক্রান্ত একটা কারিকুলামে সংযুক্ত করা, এবং যারা মেডিকেল স্টুডেন্ট আছে তাদেরকে আসলে ওই জায়গাটা থেকে সেন্সিটাইজ করা যে এই ধরনের প্রসিজারসগুলোকে ওরাই বলে, ওদের জায়গা থেকেই এই জিনিসটা আসলে তখন থেকে মানে একদম রুট কজটাকে অ্যাড্রেস করে ওখানে আসলে বলা যে এই ধরনের প্রসেসগুলোকে আসলে ব্যান করা। সো ওই কারিকুলামে আসলে অন্তর্ভুক্ত করাটা খুব জরুরি। কোনো নারী যখন ধর্ষণের শিকার হন, তখন হচ্ছে যেটা হয়, আমরা অনেক ক্ষেত্রেই জিনিসটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করি, কিন্তু ওই জায়গাটা থেকে সরে এসে যেটা বলা হয় যে 48 ঘন্টার মধ্যে কাপড় চোপড় বা নিজে গোসল না করে যাতে করে পুলিশ থানাতে যেতে হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, এভিডেন্স কালেকশনের জন্য খুবই জরুরি, এবং ডিএনএ টেস্টের জন্য খুবই জরুরি। সো এই জিনিসগুলো আসলে সবার মধ্যে একটা সচেতনতার বৃদ্ধির জায়গা থাকে। নিঃসন্দেহে এই জিনিস আমি চাই না, কেউ চায় না এটা, কিন্তু সচেতনতা আসলে আমাদের যে কোনো বিপদ থেকেই রক্ষা করতে পারে। এই দুটো জিনিস থাকা খুব জরুরি। সেই সাথে আমরা অনেক ক্ষেত্রেই যে জিনিসটা অনেক রিসার্চের ক্ষেত্রে উঠে আসে যে ধর্ষণের শিকার হওয়ার অনেকদিন পরে যখন আমার কাছে মনে হচ্ছে যে না, আই নিড টু টেক স্টেপ,
তো এরপরে অনেকদিন পরে গিয়ে হয়তো পুলিশের কাছে রিপোর্ট করছে এবং পুলিশ হয়তো তাকে আবার মেডিকেলে পাঠাচ্ছেন, এবং সেই জায়গা থেকে দেখা যায় যে আসলে ওই টেস্টের পরে কোনো ধরনের আলামত পাওয়া যায় না। সত্যি, হ্যাঁ। তো এই জিনিসটা নিয়ে আসলে অনেকগুলো ধোঁয়াশা তৈরি হয়, এবং ধর্ষণ জিনিসটাকে এই ব্যাপারগুলোর জন্য ইটসেলফ অনেক বেশি হালকা করে দেখা হয়, যে মানে মুদ্রার ওপিটের যে ডিসকাশনটা হয় সেটা হচ্ছে নারীরা এই জিনিসটাকে একটা ওয়েপন হিসেবে ব্যবহার করে। তো ওই জায়গাটা থেকে আসলে এই মেসেজটা যাওয়াটা খুব জরুরি, যে আমি অ্যাজ এ লিগেল মেডিকো আমি আসলে বলতে পারি ধর্ষণ হয়েছে কি হয়নি ওইটা টেস্টের মাধ্যমে, বাট দ্য আলটিমেট ডিসিশন উইল বি দ্য কোর্টই হচ্ছে তার করোবোরেটিভ এভিডেন্সের মাধ্যমে, সাক্ষীকে হচ্ছে এক্সামিনের মাধ্যমে, ভুক্তভোগীকে এক্সামিনের মাধ্যমে সে আসলে বলবে যে ওয়েদার রেপ হ্যাপেন্ড অর নট। তো আমি ওই জায়গাটা থেকে আসলে সেন্সিটাইজ হওয়া, যে আমি একজন ডাক্তার হিসেবেও কিন্তু জাজমেন্টাল হব না যে আসলে সে কি হয়নি। সেই জায়গাটাতে আমরা মানে একেবারে কনক্লুশনে যাতে না চলে আসি এবং তাকে আসলে মানসিকভাবে কোনোভাবে হ্যারাসমেন্টের শিকার না করি। দুজনকে অনেক অনেক ধন্যবাদ। এত চমৎকার একটা টপিক নিয়ে আজকে আমরা কথা বললাম, অ্যান্ড আপনারা যে ইনফরমেশনগুলো আমাদেরকে দিলেন সেটা আমাদের সবার জন্য জানাটাই খুব গুরুত্বের। খুব ভালো থাকবেন আপনারা, আবার নিশ্চয়ই কোনো না কোনো সময় কথা হয়ে যাবে। সুপ্রিয় দর্শক, যারা আমাদের সাথে ছিলেন, আমরা সবাই চাই একটা সুন্দর সমাজ ব্যবস্থা এবং একটা সুস্থ পরিবেশে আমার শিশু বেড়ে উঠুক, আমি এগিয়ে যাই। তাই যে যার জায়গা থেকে যেন আমরা সচেতন হই, এবং আপনি যদি সচেতন হয়ে থাকুন আপনার পাশের মানুষটিকেও সচেতন করবেন। নতুন একটা টপিক নিয়ে আবারও কথা হয়ে যাবে ব্লাস্ট সংলাপে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। আজকের মতো বিদায় জানাচ্ছি।